আমাদের ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে যিনি খুব বেশি আলোচিত, হাসনাত আব্দুল্লাহ, তারপর হচ্ছেন সার্জিস, আরো যারা আছেন, এই মাসের সম্ভবত 20 তারিখের আশেপাশে তাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। ইভেন তারা মনে করছেন যে এই দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখছে না, আর জামাতের মতন ইসলামিক যে রাজনীতি এগুলো এই দেশের মানুষ পছন্দ করে না। জামাত টাইপের, চরমোনাই, হেফাজত টাইপের যারা আছেন তাদেরকে মানুষ ক্ষমতায় নিবে না, ছাত্রদেরকে ক্ষমতায় নিবে, এমনটাই মনে করছে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে সবাই। তো এর মাঝখানে এখন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসবে নাকি আসবে না। আওয়ামী লীগ, শেখ হাসিনা এখন দুইটা পার্ট হয়ে গেছে। আওয়ামী লীগ একটা দল, শেখ হাসিনা সেই দলের সভাপতি। এখন শেখ হাসিনা অপরাধ করছে, তার বিচার হবে। আওয়ামী লীগের অন্যান্য যারা অপরাধ করছে বিচার হবে, নিশ্চিত বিচার হবে। কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবে ডক্টর ইউনূস অথবা এই সরকার, অথবা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া আওয়ামী লীগের যে ফ্যান বেস আছে অথবা যারা সাপোর্টার আছেন, প্রায় 2-2.5 কোটি মানুষ, 3 কোটি মানুষ হতে পারে, এটা 4 কোটি 5 কোটি ধরলাম, ন্যূনতম 50 লক্ষ মানুষ এখনো আওয়ামী লীগের পাগলা ফ্যান ফলোয়ার আছে। তাদের আসলে ভবিষ্যৎ কি হবে? আওয়ামী লীগ করতো কিন্তু কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় নাই, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন, তারাও কি আওয়ামী লীগে নির্বাচন করতে পারবে না? না, কোনো কিছুই পারবে না। একটা স্বপ্ন দেখেছেন আমাদের এই সমন্বয়ক হাসনাত থেকে শুরু করে তাদের যে টিমটা আছে, এখন তাদের এই স্বপ্নের মেইন একটা রিজন হচ্ছে বাংলাদেশে একমাত্র অন্যান্য দলগুলোর জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা, অথবা 2-4-10টা সিট পাওয়া, অথবা রাজপথে ফিরে আসা। সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে এই সমন্বয়ক বা ছাত্র আন্দোলনে যারা এখন বিভিন্ন টিম আছেন তাদের জন্য। এটা কিন্তু তারা বলে প্রত্যেকের ফাঁসি হবে। সো তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আর জনগণ আওয়ামী লীগকে মানবে নাকি মানবে না, নিষিদ্ধ চায় নাকি চায় না, এটা নির্বাচনে একটা ফলাফল চলে আসবে। যে জনগণ যদি আওয়ামী লীগকে ঘৃণা করে থাকে, প্রত্যাখ্যান করে থাকে, তাহলে নির্বাচনের সময় আওয়ামী লীগ প্রত্যেক আসনে লাড্ডু মারবে। জনগণ এত বছরের এই যে নির্বাচন নিয়ে কারসাজি, আমি ডামি, রাতের ভোট, এগুলোর প্রত্যেকটা রেজাল্টের হয়তো বিএনপির ঘরে ঢুকাই দিবে, নয়তো জামাতের ঘরে, নয়তো ছাত্রদের ঘরে। কিন্তু আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে চেষ্টা, এটা নিয়ে নানা ব্যক্তিরা নানান কথা বলছেন। ইভেন বিএনপি থেকে শুরু করে অনেকে বলছেন। আর ভিপিনুর সকালে এক দল থাকেন, বিকালে আরেক দল, তিনার অবস্থাটা আলাদা। এখন হাসনাত আব্দুল্লাহ বলছেন যে পরবর্তী বাংলাদেশ কোনটা? এখনই তো, তাই না? আচ্ছা, এই বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে তার বক্তব্য হচ্ছে যে জাতীয় ঐক্যমত্যের কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে হাসনাত বলছেন, আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না। ভাসবে না নাকি ভাসতে দিব না, দুই বিষয়। আর 5ই আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী দল বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয়। আমরা জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরবর্তীতে কোনো প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে, সেই প্রস্তাব আপনার দেওয়া হয়েছে। প্রথম প্রস্তাবে তারা দিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার। এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতের জায়গায়ও নাকি তারা পেয়েছে। ইভেন তারা আশাবাদী যে আগামী বাংলাদেশে নৌকা থাকবে না। এখন শেখ হাসিনার জন্য, যার কাছে এখনো মনে হয় তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে হয় যে এখনো সরকার যে কোনো সময় তারা চোখের পলকে ফালাই দিবে, এটা কিন্তু ভুল। থাকে না যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটারে বাস্তব যে হয়েছে নাকি এটা কল্পনা, স্বপ্ন, একটু অনুধাবন করতে সময় লাগে। যে আওয়ামী লীগ এখন এই ট্রমাটার মধ্যে আছে, তাদের কাছে মনে হচ্ছে যে সকালবেলা একটা কিছু হয়ে যাবে, একটা ঝড় আসবে, সব পরিস্থিতি হয়ে যাবে, আবার আওয়ামী লীগ বাংলাদেশে ফুল, তারা তাদের ক্ষমতা কন্ট্রোলে আগের মতন বৈত বিপ্লব এগুলো সব অর্জন করে ফেলবে। বাট ইটস রং আইডিয়া। ন্যূনতম একটা সময় লাগবে ভাই, এটা আপনার মানতে হবে। মিনিমাম 7 বছর। কেন আমি 7 বছর ধরছি? ইউনূস সরকারের 2 বছর, 1-1.5 বছর আরো থাকবে বোঝা যাচ্ছে। এর পরবর্তী সরকার একটা আসবে 5 বছর। এরপরে যদি মানুষের চিন্তা ভাবনা হয় তখন হয়তো, কিন্তু এটা এত দ্রুত হবে না। আর ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই যে ছাত্রদের প্রতি মানুষের মন মানসিকতা একটু নষ্ট হয়েছে কেন জানেন? মব জাস্টিসের কারণে। তারা যদি ভাঙচুর, অগ্নিসন্ত্রাস এগুলোর ভিতরে না যাইতো, যেগুলোই হয়েছে এগুলো কিন্তু আইনের চোখে অপরাধ। মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে ওরে বাবা, এরা তো আরো নতুন করে আরেকটা টিম তৈরি হচ্ছে যারা এরকম করতেছে। কারণ এই দেশে আমরা বুলডোজার দেখি নাই, এগুলো ঘটছে। আওয়ামী লীগ আবার যখন আইসা অনলাইনে অফলাইনে তাদের নেতাকর্মীরা হুমকি ধামকি দিচ্ছে ছাত্র জনতাকে বা ইউনূসকে, যাদেরকে দিচ্ছে, এগুলো মানুষ মনে করতেছে এখনো বলা হয় না, ল্যাঞ্জা বেকাই আছে। আমরা বুঝতে হবে যে পাবলিক পালসটা কি। এত তাড়াহুড়ায় আওয়ামী লীগ আসবে না, এটা মনে রাখেন। এখন বাকি হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিনা।
আমার মনে হয় এই সরকার এই সিদ্ধান্তে যাবে না। কোন দল নিষিদ্ধ হবে না কি হবে না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নিবে। জনগণ যদি কোনো দলকে না চায়, এদেশে অনেক দল বিলুপ্ত হয়ে গেছে, ছিল এক সময় রাগ ঢাকে যে জাসদ দেখেন, এক সময় মুসলিম লীগ, এগুলো নাই হয়ে গেছে। কেন? জনগণ নতুন দিকে ভাইব্রেশন নিয়েছে। এখন আপনার কি মনে হয় হাসনাত আব্দুল্লাহ যে স্বপ্ন দেখছে, ছাত্ররা যে স্বপ্ন দেখছে, এটা এই সরকার কতটুকু পূরণ করবে? আর এই স্বপ্ন দেখা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের আসলে অবস্থান কি? তারা অনেকটা নিশ্চিত, আমরাও যেমন ভাবছি যে এটা নিষিদ্ধ হবে না, আবার হুট করে হইলেও হয়ে যেতে পারে। কারণ আওয়ামী লীগ কিন্তু জামাতের নিষিদ্ধ করে দিয়ে গেছিল আইনের ব্যবহার কইরা। তো সুতরাং এমন ঘটনা ঘটতেই পারে আওয়ামী লীগের বেলায়ও। তারা যেহেতু পারছে, অন্যরাও পারবে, এটাও কিন্তু ফেলে দেওয়ার মতন বিষয় না। দেখা যাক কি হয়। ভালো থাকুন। দিন যত যাচ্ছে রাজনীতি তত জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। রাজনীতির যে সকল হিসাব আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, সব হিসাব ওলটপালট হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আগস্ট মাসের একেবারে 5 তারিখের একদিন আগে 4 তারিখ পর্যন্ত আমরা মনে প্রাণে কল্পনা করেছি, স্বপ্ন দেখেছি শেখ হাসিনার পতন হবে। কিন্তু এভাবে পতন হবে আমরা কখনোই কল্পনা করিনি। আবার জুলাই আগস্ট বিপ্লবের পর আমাদের ক্ষমতার অভ্যন্তরে যে জায়গাগুলো ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, ধরুন গণভবন, যেটা নেই এখন, এটাকে এখন যমুনা বলতে পারেন, তারপর ক্যান্টনমেন্ট, এরপর সেক্রেটারিয়েট, বঙ্গভবন। তো যখন স্বাভাবিক সময় থাকে তখন এ সকল এলাকাতে যা হয় এগুলো সবই পত্রপত্রিকা আসে। এমনকি আমাদের দেশে যে কয়বার মার্শাল এসেছে, জরুরি অবস্থায় এসেছে, তখনও আমরা ক্ষমতার যে অন্দরমহল, সেখানে যা কিছু ঘটেছে সব হালনাগাদ টাটকা খবর আমরা পেয়ে গেছি। জাতীয় দৈনিকগুলোতে এসেছে এবং সাপ্তাহিক পত্রিকাগুলোতে। আপনাদের অনেকের হয়তো মনে আছে যে অনেকগুলো বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা ছিল। বিচিত্রা ছিল, তারপর সুগন্ধা ছিল, আজকের সূর্যোদয় ছিল বা সাপ্তাহিক সূর্যোদয় ছিল, খবরের কাগজ নামক একটা ছোট পত্রিকা ছিল, সাপ্তাহিক যায় যায় দিন ছিল, এবং মানুষের মনোজগৎকে এ সকল পত্রিকা, আরেকটি পত্রিকা বিচিন্তা, সেটা ছিল, আসে দিন যায় ছিল, এরকম অনেকগুলো পত্রিকা, চিত্র বাংলা ছিল, তারপরে যাকে বলা হয় পাক্ষিক অনেকগুলো পত্রিকা ছিল, রোববার ছিল, সাপ্তাহিক রোববার ছিল, সাপ্তাহিক পূর্ণিমা ছিল, কত কি বলবো। প্রায় সবগুলো পত্রিকার সার্কুলেশনই 30,000, 40,000, 50,000 এবং কোনো কোনোটির 70-80,000 সাপ্তাহিক সার্কুলেশন ছিল। আর জাতীয় দৈনিকগুলোর মধ্যে ইত্তেফাক, ইনকিলাবের যে কোনো একটা রিপোর্ট কল্পনাই করা যায় না, একেবারে 90-এর দশক পর্যন্ত। আর বস্তুনিষ্ঠ নিরপেক্ষতার দিক থেকে সংবাদ, অবজারভার এর অতুলনীয় একটা অবস্থান ছিল। ডেইলি স্টার, আজকের কাগজ, প্রথম আলো, এটা অনেক পরের ঘটনা, 96 সালের পরের ঘটনা। কিন্তু তার আগ পর্যন্ত আমরা আজকের সামাজিক মাধ্যমে যে উত্তেজনা তৈরি করছি, যে বিশ্লেষণ তৈরি করছি, যে ভাইব তৈরি করছি, এর 99.99% কর্পূরের মতো। এটি জনমত গঠন করছে না, এটি জনগণকে কেবলমাত্র উত্তেজিত করছে। যেমন আমি যে কথাগুলো বলছি, আপনারা শুনছেন, আবার শুনছেন না, ভুলে যাচ্ছেন, আবার একই কন্টেন্ট অন্য জায়গায় আরেকজনের মুখে শুনছেন। কিন্তু যদি পত্রিকার একটি সম্পাদকীয় আপনি পড়তেন, সাপ্তাহিক পত্রিকার একটি প্রতিবেদন পড়তেন, তাহলে ওটা কখনো ভোলা যায় না, আমরা এখনো ভুলিনি। আপনারা যারা সেই মতিউর রহমান চৌধুরীর বিখ্যাত সেই লেখা দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, কিংবা শফিক রেহমানের মঈন মিলার যে কথোপকথন, কিংবা সংসদে এরশাদের 30 সেট অলংকার, এই সকল সম্পাদকীয়, তার সঙ্গে নির্মল সেনের, যার ছদ্মনাম ছিল অনিকেত, দৈনিক বাংলাতে তার লেখা, আবেদ খানের লেখা, এবিএম মুসা সাহেবের লেখা, রাহাত খানের লেখা, অসংখ্য মানুষের লেখা, আব্দুল গাফফার চৌধুরী তো ছিলেনই। এই লেখাগুলো বিভিন্ন সাপ্তাহিক পত্রিকাতে এবং দৈনিক পত্রিকাতে যে আসতো, এবং সেখানে রাজনীতির অন্দরমহলের একেবারে তরতাজা সত্য ঘটনাগুলো আমরা জানতাম, এবং এগুলো যেহেতু আদালতে চ্যালেঞ্জ হতে পারত, আজকের ফেসবুকের মতো নয়, ওগুলো জনমত গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু বর্তমান জমানাতে আসলে ওইরকম কোনো পত্রিকার সম্পাদকীয় ওইভাবে জনপ্রিয় নেই, মানুষ পত্রপত্রিকাই পড়ে না। আর যারা পড়ে তারা বেশিরভাগই ওই বাংলাদেশ প্রতিদিন পড়ে, 5 টাকা দিয়ে কিনে, চোখ বোলায়, ভালো লাগলে ছবি দেখে, তারপরে পড়ে।
কিন্তু জনমত গঠনের জন্য পত্রিকা নিয়ে বসে পুঙ্খানুপুঙ্খভাবে পত্রিকা পড়ে অ্যাক্ট করা এবং রিয়্যাক্ট করা, এটি এখন আমাদের সমাজে নাই বললেই চলে। প্রথম আলো একটা ধারা তৈরি করেছিল বটে, কিন্তু এখন প্রথম আলো নিজেই বিপদ এবং বিপত্তির মধ্যে আছে। ফলে আমাদের এই রাজনীতি নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে এবং প্রতিদিনই কর্পূরের মতো অসংখ্য ঘটনা ঘটছে। অর্থাৎ সকালে আমরা যা কিছু দেখছি বিকেলে সেগুলো উড়ে যাচ্ছে। এবং এই আগস্ট বিপ্লবের পর অন্তত 1000 ঘটনা ঘটেছে, যেগুলো আমরা ঘটনার একদিন আগেও কল্পনা করতে পারতাম না। যেমন ধরুন, বাংলাদেশ থেকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, আপিল ডিভিশনের বিচারপতিরা পালিয়ে যাবেন, বায়তুল মোকাররমের খতিব সাহেব পালিয়ে যাবেন, আবার রাগ করে খতিব সাহেব ফিরে আসবেন, আবার বায়তুল মোকাররমে মারামারি করবেন, আনসারেরা ঢুকে পড়বে, ছাত্ররা ঢুকে পড়বে সেক্রেটারিয়েটে। এরকম 1000টি ঘটনা ঘটেছে গত 6 মাসে, যা আমাদের মনোমস্তিষ্ক কল্পনাও করতে পারেনি। আবার একইভাবে এখন অনেক ঘটনা ঘটছে, রাজনীতি, অর্থনীতি, সন্ত্রাস, দুর্নীতি, এগুলোর মানে আমাদের যে চিন্তা এবং চেতনা, সব চিন্তা চেতনাকে অতিক্রম করে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এবং জানি আমাদের সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে বহু কথাবার্তা হচ্ছে। তো যেটা বলছিলাম, এই মুহূর্তে রাজনীতির যে নিয়ন্ত্রণ শক্তি দৃশ্যত জামাতের হাতে এবং সমন্বয়কদের হাতে, ছাত্র সমন্বয়কদের হাতে। বিএনপি নির্বাচন করার চেষ্টা করছে। নির্বাচন হলে রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতা বিএনপির হাতে নিশ্চিত আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপিকে সেই সুযোগটি দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ যেভাবে দাঁড়িয়ে আছে, একইভাবে মিলিটারি, একইভাবে পুলিশ, আনসার, তারপরে সচিবালয়ের কর্তা, এরা কি বিএনপির এই যে বিজয়, শতভাগ নিশ্চিত বিজয়, সেই বিজয়টিকে উদযাপন করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবে? আমার কাছে মনে হচ্ছে না। এখানে অনেক দেনা পাওনা, হিসাব নিকাশ বাকি। অন্যদিকে বিএনপির নেতা এবং কর্মীরা সারা বাংলাদেশে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি থেকে শুরু করে আরও অনেক দুর্নাম এবং বদনামের যে ভাগিদার হয়েছে। এখন আল্লাহ আল্লাহ করে যদি এই অপারেশন ডেভিল হান্ট, এটির যে মুখ বা মাউথ স্পিচ, এটি যদি বিএনপির দিকে ঘুরানো হয়, বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো করুণ হবে। আপনাদের মনে আছে 1/11-এর সময়, তখন বিএনপিকে দৌড় দেওয়ানো হচ্ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং আওয়ামী লীগ বগল বাজাচ্ছিল। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে বিএনপির উপর যে জুলুম নির্যাতন চলছে, একই নির্যাতন আওয়ামী লীগের উপর শুরু হলো। তখন উভয় দল গলাগলি করে কান্নাকাটি শুরু করলো, এবং সেই দৃশ্য যে আবার হবে না এটা বলা যাচ্ছে না। এর কারণ হলো, এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু ঘটছে, চাণক্যের নীতিকেও বলতে গেলে ম্লান করে দিচ্ছে। কোনটা যে ধোঁকাবাজি, কোনটা যে চালাকি, কোনটা যে টাউটারি, কোনটা যে বদমাশি, বুঝতে পারছি না। কে যে ওলি আল্লাহ, কে যে গাউস কুতুব, কে যে ফকির দরবেশ, আর কে যে ভণ্ড প্রতারক, তাও আমরা বুঝতে পারছি না। এর কারণ হলো, রাজনীতি নেই, রাজনীতির আলো নেই, জ্ঞানের আলো নেই, চারিদিকে শুধু ফিসফাস আর ফুসফাস। তো এর মধ্যে যেটি দেখা যাচ্ছে যে রাজনীতি, বিএনপি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, রাজনীতি করতে পারছে না। রাজনীতি বাংলাদেশে এখন সমন্বয়করা করছেন এবং জামাত করছেন। এখানে যে সমস্যাটা হলো, প্রথম থেকে সবাই বলে আসছিল যে সমন্বয়ক যারা আছেন তারা নামে বেনামে যতগুলোই থাকুন না কেন, সবই জামাতের বি টিম, সি টিম, ডি টিম। এদের মুখে খোসা খোসা দাড়ি, এদের পোশাক আশাক, এদের কথাবার্তা, এদের কপালে দাগ থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়েই সাধারণ যারা লোকজন রয়েছেন তারা বলার চেষ্টা করেছেন এরা সবাই শিবিরের রিক্রুটমেন্ট। এদের একটা বিরাট অংশ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, আর এদের একটা বিরাট অংশ সাধারণ ছাত্র রূপে লুকায়িত ছিল। তো সমন্বয়ক রূপে যারা এসেছেন তাদের কেউ কেউ হয়তো জামাতের সঙ্গে জড়িত ছিল, কিন্তু বেশিরভাগ যারা সমন্বয়ক নেতা, তাদের সরাসরি জামাতের সঙ্গে সম্পৃক্ততা ছিল, এই প্রমাণ আমরা এখনও পাইনি। কিন্তু তারপরেও ঢালাওভাবে, পাইকারিভাবে তাদের সবাইকে জামাত হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে। তো এরই প্রেক্ষিতে যেহেতু জামাত রাজনীতি করছে, সমন্বয়করা রাজনীতি করছে, এখন সমন্বয়কদের মধ্যে অনেকেই জামাত বিরোধী কথাবার্তা বলা শুরু করেছে। এমনকি শিবির হিসেবে যে যারা খুব বিখ্যাত সোশ্যাল মাধ্যমে, তারাও দেখা গেল যে নিজেদের গণতান্ত্রিক যে চর্চা, এটাকে এতটা বেগবান করে ফেলেছে যে তারা এখন জামাতের আমিরের সমালোচনা করার সুযোগ নিচ্ছে। এবং সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে সমন্বয়কদের মধ্যে অনেকেই জামাতকে সন্দেহ করছে, জামাতের সমালোচনা করছে এবং জামাত সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলছে। তো এগুলো শুনে অনেকেই মুখ টিপে হাসছে, চোখ টিপে হাসছে যে মূলত একটি সাজানো নাটক করার জন্য
মানুষকে বিভ্রান্ত করার জন্য কিংবা রাজনীতির যে কৌশল বা তাদেরকে যে ট্যাগ দেওয়া হচ্ছে সেই ট্যাগ থেকে বিযুক্ত এবং বিমুক্ত হওয়ার জন্য তারা এই কথাগুলো বলছে। মূলত এখন যে ফর্মুলা সেই আমি এবং দামি এবং স্বামী এবং মামি, অথবা তুমি আমি, এই যে 2024 সনে শেখ হাসিনা একটা মন্দ কাজ করে গেছে, এই মন্দ কাজের আলোকেই মূলত সামনের যে নির্বাচন রাজনৈতিক পরিকল্পনা সেগুলো এখন পর্যন্ত আগাচ্ছে। কিন্তু প্রবল প্রতিযোগিতা হবে, 90% জনগণ ভোট কেন্দ্রে আসবে, পছন্দের প্রার্থীকে ভোট দেবে, তারপরে ভোটের আনন্দে সারা বাংলাদেশ উৎসব মুখর হয়ে পড়বে, এরকম কোনো নজির দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু ওয়াজ আর জিকির, চারিদিকে শুধু তাহেরি, আব্বাসি, আজহারি, চারিদিকে শুধু হাসনাত, সার্জিস, নায়েবে আমির, জামাতে আমির, মানে জামাতে নায়েবে আমির অথবা আমিরে জামাত। এছাড়া বিএনপির পক্ষ থেকে মাঝে মাঝে মির্জা ফখরুল সাহেব, সালাউদ্দিন সাহেব বা রিজভী সাহেব সংবাদ সম্মেলন করেন, মিডিয়া পর্যন্ত খবর আসে, কিন্তু ছুটোছুটির ক্ষেত্রে ওইরকম কথাবার্তা হচ্ছে না। ছোটো ছোটো দলগুলোর মধ্যে মাহমুদুর রহমান মান্না, ওনার নাগরিক ঐক্য, প্রেস ক্লাবে, তারপরে শেষে বিভিন্ন হোটেলে, টকশোতে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, অনেকটা আমার মতন করে আর কি। তো এই রাজনীতির মধ্যে এই যে জামাত এবং সমন্বয়কদের যে বিভেদ যেটি দেখা যাচ্ছে, এটিকে অনেকে যারা সাধারণ চিন্তার মানুষ তারা বলার চেষ্টা করছেন যে জামাতের এবং তাদের মধ্যে যে হানিমুন পিরিয়ড ছিল সেই হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। আসলে এখন জামাত আর সমন্বয়কদের মধ্যে যদি ঝগড়া বাঁধে এবং বা ঝগড়া বেঁধে যায় তাহলে আলটিমেটলি বিএনপির অনেক উপকার হবে, এরকম অনেক স্বপ্ন দেখছেন। আবার বিএনপি যারা লোকজন তারা বলার চেষ্টা করছেন ওগুলো দ্বারা বিভ্রান্ত হয়েও না, মূলত ওগুলো সাজানো নাটক। তো এখন এগুলো কি সাজানো নাটক নাকি হানিমুন পিরিয়ড নাকি সত্যিকার অর্থে একটা রাজনৈতিক পট পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি, সেটা সময় আসলে বলা যাবে।